Hello students, welcome back to our channel CS Crashers. WBJK related MCQ সিরিজে আজকে তোমাদের জন্য থাকছে অপারেটিং সিস্টেমের উপর জেকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে হিট রেশিও মিনস। এখন কোনো মেমরি কিন্তু এখানে মেনশন করে দেয়নি, ক্যাশ বা টিএলবি যে কোনো কিছুই হতে পারে। যে কোনো মেমরির জন্যই কিন্তু হিট রেশিওর ফর্মুলা সেমই থাকে। হিট কখন প্রডিউস হয় না, যখন আমি আমার ডেজায়ার্ড পেজ নাম্বারটাকে খুঁজে পাবো সেই মেমরির ভিতরে, সেটা ক্যাশও হতে পারে, সেটা টিএলবিও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হিট প্রডিউস হবে। আর যদি আমি আমার ডেজায়ার্ড বা রিকোয়ার্ড পেজটাকে সেই পার্টিকুলার মেমরির ভিতরে খুঁজে না পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মিস জেনারেট হয়। এখন জানতে চাইছে হিট রেশিও তার মানে সেটা আমাকে কিভাবে আমি বার করতে পারি না, সেটা হচ্ছে নাম্বার অফ হিটস, মানে যতবার আমার হিট প্রডিউস হচ্ছে ডিভাইডেড বাই দ্য টোটাল রেফারেন্স টু দ্যাট পার্টিকুলার মেমরি। সাপোজ তুমি ক্যাশ ধরছো, তাহলে সেটা ক্যাশ, বা টিএলবি ধরলে টিএলবিতে যতবার হিট হবে ডিভাইডেড বাই যতবার তুমি সেই পার্টিকুলার মেমরিটাকে রেফার করছো, সেটা হলেই আমরা কিন্তু হিট রেশিও পেয়ে যাই। এখন সাপোজ ধরো আমি 100 টাইমস সেই মেমরিটাকে রেফার করছি, তার ভিতরে আমি 80 টাইমস কি হচ্ছে আমার ডেজায়ার্ড পেজটাকে সেই মেমরির ভিতরে খুঁজে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে হিট জেনারেট হচ্ছে। তাহলে কতবার আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু টোটাল রেফারেন্স 180 টাইমস আমার হিট হচ্ছে, তার মানে 20 টাইমস আমার কি হবে মিস হবে। এখন তাহলে হিট রেশিও কি বলেছে, দ্য নাম্বার অফ হিটস মানে 80 ডিভাইডেড বাই আমার কত হবে টোটাল রেফারেন্স কত, টোটাল রেফারেন্স হচ্ছে 100। কিন্তু আরেকটু ভেবে দেখলে আমরা বুঝতে পারবো যে এই 100টা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ হিটস প্লাস নাম্বার অফ মিস। তাহলে আমি 100কে কিন্তু রিপ্লেস করে দিতে পারি, বা টোটাল রেফারেন্স টু মেমোরিকে আমি রিপ্লেস করে দিতে পারি বাই নাম্বার অফ হিট প্লাস নাম্বার অফ মিস দিয়ে। তাহলে এখানে দেখো এই কোশ্চেনটার আনসার কি হবে, অপশন এ, কারণ সেখানে আছে নাম্বার অফ হিট ডিভাইডেড বাই নাম্বার অফ হিট প্লাস নাম্বার অফ মিস, সেটাই হচ্ছে হিট রেশিও। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। A suspension of a process caused by an event external to that process and performed in such a way that the process can be resumed is known as। এই কোশ্চেনটার আনসার তোমরা এলিমিনেশন মেথডে করতে পারো, কারণ তোমরা জানো স্কেডিউলার হচ্ছে যেমন প্রসেস স্কেডিউলার, সে কি করে, সে হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রসেসকে সিলেক্ট করে। ডেডলক কি, ডেডলক হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে কোনো প্রসেসই কিন্তু আর ফার্দার প্রসিড করতে পারে না। ভার্চুয়াল মেমরি হচ্ছে একটা মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। কিন্তু তার মানে এটা কি হতে পারে, এটা ইন্টারাপ্ট হচ্ছে একটা এক্সটার্নাল ইভেন্ট, যেটা বলা আছে যে an interrupt is due to some sort of event that is external to and independent of currently running process such as the completion of an IO operation। কোনো একটা প্রসেস যখন রান করে তখন তার হয়তো কোনো একটা আইওর প্রয়োজন হলো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা কি করবে, সেটা কিন্তু একটা ইন্টারাপ্ট জেনারেট করে ও কাজ করবে। তার মানে ইন্টারাপ্ট হচ্ছে সেই প্রসেসটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইভেন্ট। ওকে, পরের কোশ্চেন বলছে রাউন্ড রবিন ইজ আ টাইপ অফ ড্যাশ ইন কনটেক্সট অফ অপারেটিং সিস্টেম। রাউন্ড রবিন কি, এটা ফ্র্যাগমেন্টেশন নয়, এটা ডেডলক নয়, এটা প্রসেস সিনক্রোনাইজেশনও নয়। আমরা জানি রাউন্ড রবিন হচ্ছে প্রসেস স্কেডিউলিং অ্যালগোরিদম। ওকে, তো এই কোশ্চেনটার আনসার হচ্ছে অপশন বি। এখানে আমরা কি করেছি, কিছু টাইপস অফ সিপিইউ স্কেডিউলিং অ্যালগোরিদম মেনশন করে দিয়েছি, যেগুলো তোমরা অলরেডি জানো, যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট স্কেডিউলিং, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট স্কেডিউলিং, প্রায়োরিটি স্কেডিউলিং, রাউন্ড রবিন, মাল্টি লেভেল কিউ
স্কেডিউলিং, এই সব কিছুই হচ্ছে টাইপস অফ সিপিইউ স্কেডিউলিং এর আন্ডারে আসে। ওকে, নেক্সট কোশ্চেন, an operating system supports FCFS scheduling। একটু আগেই আমরা দেখলাম FCFS কি না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ স্কেডিউলিং অ্যালগোরিদম হচ্ছে FCFS, which is ড্যাশ টাইপ। কি টাইপের হয়? ভাইরাল, প্রিমিটিভ, মাল্টিলেয়ার নাকি নন প্রিমিটিভ? তো এটার আনসার হবে হচ্ছে নন প্রিমিটিভ। এখন আমাদের যে এই যে প্রসেস স্কেডিউলিং অ্যালগোরিদম গুলো বা সিপিইউ স্কেডিউলিং অ্যালগোরিদম গুলো আছে তাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম আর একটা হচ্ছে নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম। নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদমের মধ্যে আসে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট স্কেডিউলিং অ্যালগোরিদম। আর অন দ্য আদার হ্যান্ড প্রিমিটিভ স্কেডিউলিং এর মধ্যে আসে রাউন্ড রবিন অ্যান্ড শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট স্কেডিউলিং অ্যালগোরিদম। এছাড়া আমরা যে দুটো স্কেডিউলিং অ্যালগোরিদম দেখলাম, যেমন প্রায়োরিটি স্কেডিউলিং আর মাল্টি লেভেল কিউ স্কেডিউলিং, এগুলোকে কিন্তু আমরা প্রিমিটিভ ওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ নন প্রিমিটিভ ওয়ে, দুটো ওয়েতেই কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেমন আমরা চাই। বাট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর শর্টেস্ট জব ফার্স্ট এই দুটো আসে নন প্রিমিটিভ স্কেডিউলিং এর আন্ডারে, whereas শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট আর রাউন্ড রবিন আসে কিন্তু প্রিমিটিভ সিপিইউ স্কেডিউলিং এর আন্ডারে। তো সেজন্য কোশ্চেন 4 এর আনসার হবে অপশন বি, নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম হচ্ছে FCFS। ওকে, নেক্সট কোশ্চেন, in operating system dispatcher module helps in dash between the processes at CPU। এখন আমাদের প্রথমে জানতে হবে যে ডিসপ্যাচার মডিউল কি। ডিসপ্যাচার মডিউল বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এটা ধরো আমাদের মেন মেমরি। এখন আমাদের কি হতে পারে না, মেন মেমরিতে কিন্তু মোর দ্যান ওয়ান প্রসেস কিন্তু সেম টাইমে কিন্তু থাকতে পারে। সেটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, যেখানে মেন মেমরির মধ্যে অ্যাট আ টাইম মোর দ্যান ওয়ান প্রসেস থাকতে পারে। এখানে যেমন 5টা প্রসেস আছে, কিন্তু হয়তো আমার সিস্টেমে একটাই সিপিইউ। এখন যে কোনো প্রসেসকে যদি এক্সিকিউট হতে হয় তাহলে সেটা কিন্তু সিপিইউ তার লাগবেই। সিপিইউ থ্রু দিয়েই কিন্তু যে কোনো প্রসেস এক্সিকিউট হয়। একটাই সিপিইউ, তার মানে অ্যাট আ টাইম কিন্তু একটাই প্রসেস সিপিইউ হেল্প নিয়ে এক্সিকিউট হতে পারবে। এখন মেইন মেমরির মধ্যে থেকে কোন পার্টিকুলার প্রসেসটাকে সিলেক্ট করা হবে সেই ডিসিশনটা কার হাতে আছে? সেই ডিসিশনটা আছে শর্ট টার্ম স্কেডিউলারের হাতে। ওকে, তার মানে শর্ট টার্ম স্কেডিউলার কি ডিসাইড করে না কোন প্রসেসটাকে সে রেডি কিউ থেকে সিলেক্ট করবে নেক্সট এক্সিকিউট হবার জন্য। এটুকুনি হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলারের কাজ। এরপরে আসে ডিসপ্যাচার। ডিসপ্যাচার কি করে? দ্য ডিসপ্যাচার ইজ দ্য মডিউল দ্যাট গিভস আ প্রসেস কন্ট্রোল ওভার দ্য সিপিইউ। তার মানে স্কেডিউলার শুধু সিলেক্ট করে দিল পার্টিকুলার প্রসেসটাকে, যে হয়তো সে P2 কে সিলেক্ট করলো যে P2 নেক্সট এক্সিকিউট হবে, এটুকু শুধু স্কেডিউলারের কাজ। এরপর ডিসপ্যাচার কি করবে? Dispatcher gives the process control over the CPU after it has been selected by the short-term scheduler. P2 short-term scheduler এর থ্রু দিয়ে সিলেক্টেড হলো, দেন ডিসপ্যাচার তার কন্ট্রোলটা সিপিইউর হাতে দেবে। ওকে, This function involves the following. ডিসপ্যাচারের এই কাজগুলো না কি কি কাজ না, সুইচিং কনটেক্সট বা কনটেক্সট সুইচিং টু ইউজার মোড, কারণ কার্নেল মোড আর ইউজার মোড থাকে অপারেটিং সিস্টেমের মধ্যে, তো ইউজার মোডে সুইচ করবার জন্য জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিস্টার্ট দ্যাট প্রোগ্রাম। এই তিনটেই হচ্ছে কার কাজ না ডিসপ্যাচারের কাজ। তাহলে এখানে কি অপশন আছে? এখানে দেখো প্রসেসিং, কিলিং এই সমস্ত তো নয়, তার মানে সুইচিং একটা কাজ ডিসপ্যাচারের, তাই অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন এই কোশ্চেনটার জন্য। পরের কোশ্চেন, বেলারিস অ্যানোমালি হ্যাপেন্স ইন ড্যাশ পেজ রিপ্লেসমেন্ট পলিসি। এটার আনসার হবে অপশন এ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। পেজ রিপ্লেসমেন্ট পলিসিতে আমরা এই বেলারিস অ্যানোমালি প্রবলেমটা কিন্তু দেখতে পাই।
সাধারণত কি হয়, আমাদের ধারণা হচ্ছে যদি মেইন মেমোরিতে আমরা কি করি, নাম্বার অফ ব্লকস বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমাদের কি হবে, আমাদের হয়তো পেজ ফল্টের সংখ্যা কমতে থাকবে। সেটা হয়ও, কিন্তু যদি আমরা ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইউজ করি, তাহলে সেখানে দেখা যায় যে একটা টাইমের পর যদি আমি নাম্বার অফ পেজ মানে নাম্বার অফ ব্লকস বাড়াতেই থাকি মেন মেমোরিতে, তাহলে একটা সময়ের পর কিন্তু এই পেজ ফল্টের সংখ্যা কিন্তু কমার বদলে বেড়ে যায়। যেমন দেখো এখানে যে সেম সিকোয়েন্স আছে, মানে এই সিকোয়েন্সেই কিন্তু কি হচ্ছে, আমার পেজগুলোকে রেফার করা হচ্ছে 0 1 2 3 0 1, সেম সিকোয়েন্সে যখন আমি পেজগুলোকে রেফার করছি, তখন মেইন মেমোরিতে যখন আমার 3টে ব্লক ছিল, তখন পেজ ফল্টের সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7 8 9 9। ওকে, পেজ ফল্টের সংখ্যা 9। কিন্তু যখন আমি নাম্বার অফ ব্লকস বাড়িয়ে দিলাম মেন মেমোরিতে, তখন দেখো পেজ ফল্টের সংখ্যা কমার বদলে কিন্তু বেড়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 10। তার মানে নাম্বার অফ ব্লকসের সংখ্যা আমি মেন মেমোরিতে বাড়ালেও কি হচ্ছে, পেজ ফল্টের সংখ্যা কমার বদলে বেড়ে যাচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে বেলারিজ অ্যানোমালি, যেটা কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট পলিসির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইন অপারেটিং সিস্টেম আ থ্রেড ইজ কনসিডার্ড অ্যাজ, থ্রেড হচ্ছে লাইট ওয়েট প্রসেস। ওকে, কেন একে লাইট ওয়েট প্রসেস বলা হয় না, একটা প্রসেসের মধ্যে মাল্টিপল থ্রেডস থাকতে পারে। মাল্টিপল থ্রেডস থাকলে তার থ্রু দিয়ে কিন্তু আমরা প্যারালালিজম অ্যাচিভ করতে পারি। যেমন কোনো একটা ব্রাউজারের মধ্যে যদি আমরা মাল্টিপল ট্যাবস ওপেন করি, তাহলে এটা কিন্তু এক্সাম্পল অফ ডিফারেন্ট থ্রেডস। এখানে যেমন দেখো মাল্টি থ্রেডেড প্রসেস দেখানো হয়েছে, যার ভিতরে 3টে থ্রেড আছে। আচ্ছা, এই থ্রেডগুলো কিন্তু নিজেদের ভিতরে কি করে না, তাদের কোড সেকশন, ডেটা সেকশন, আদার্স যে রিসোর্স আছে যেমন ফাইলস, সিগন্যালস, এগুলোকে কিন্তু শেয়ার করে। ওকে, কিন্তু তারা রেজিস্টার সেট আর স্ট্যাক কিন্তু শেয়ার করে না। প্রত্যেকটা থ্রেডের নিজস্ব রেজিস্টার সেট আর স্ট্যাক থাকে, বাট এছাড়া তারা কোড সেকশন, ডেটা সেকশন, ফাইল, সিগন্যালস এগুলোকে শেয়ার করে বলে থ্রেডকে কিন্তু লাইট ওয়েট প্রসেস বলা হয়ে থাকে। এবং এই কোশ্চেনটাও কিন্তু ডিফারেন্ট মানে বিভিন্ন পরীক্ষাতেই আসে, যে যেমন কি কি শেয়ার করে আর কি কি শেয়ার করে না থ্রেডস। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, ইন অপারেটিং সিস্টেম ইন্টার প্রসেস কমিউনিকেশন ইজ রিকোয়ার্ড ফর ড্যাশ অ্যাক্টিভিটি। আচ্ছা, ইন্টার প্রসেস কমিউনিকেশন কিন্তু রিকোয়ার্ড ফর সিনক্রোনাইজেশন অ্যাক্টিভিটি। ওকে, এখন আমরা একটু জেনে নিই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন বলতে কি বোঝায়। না, ধরো যে সমস্ত প্রসেসগুলো কোঅপারেটিভ প্রসেস, মানে একটা প্রসেস হয়তো আরেকটা প্রসেসের উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট বা তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, সেগুলো হচ্ছে কোঅপারেটিভ প্রসেস। তাহলে কোঅপারেটিভ প্রসেসগুলো কি দরকার না, নিজেদের মধ্যে কমিউনিকেট করার দরকার, যাতে তারা সিনক্রোনাইজ ওয়েতে কাজ করতে পারে। তাহলে এই যে কোঅপারেটিভ প্রসেসগুলোর মধ্যে কমিউনিকেশন হয় দুটো প্রসেসে বা দুটো মেথডে হতে পারে। একটা হচ্ছে শেয়ার্ড মেমরি মেথড আর একটা হচ্ছে মেসেজ পাসিং মেথড। ওকে, তো দেখো যখন আমাদের এটা হচ্ছে মেসেজ পাসিং মেথড, এখানে কোনো মেমরি শেয়ার হয় না। মেসেজ পাসিং এর থ্রু দিয়ে কি করছে, প্রসেস এ আর প্রসেস বি নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। আর আরেকটা যেটা মেথড বললাম শেয়ার্ড মেমরি, সেখানে দেখতে পাচ্ছ মেমরির একটা পোর্শন কি হচ্ছে, শেয়ার্ড হচ্ছে বিটুইন টু প্রসেসেস বা বিটুইন কোঅপারেটিভ প্রসেসগুলোর ভিতরে কি হতে পারে, কোনো একটা মেমরির পোর্শন শেয়ার হতে পারে। ওকে, তো এটাই হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, যেটা কিন্তু কোঅপারেটিভ প্রসেসগুলোর ভিতরে দরকার নিজেদের মধ্যে কমিউনিকেট করবার জন্য এবং সিনক্রোনাইজেশন অ্যাচিভ করবার জন্য। তো অবভিয়াসলি সে কারণে ইন্টার প্রসেস কমিউনিকেশন ইজ রিকোয়ার্ড ফর সিনক্রোনাইজেশন অ্যাক্টিভিটি। ওকে,
এরপরে কোশ্চেন বলছে পেজিং ইজ আ ড্যাশ ম্যানেজমেন্ট ফাংশন ইন অপারেটিং সিস্টেম। এটা আমরা সবাই জানি, পেজিং হচ্ছে মেমরি ম্যানেজমেন্ট টেকনিক বা স্কিম ইন অপারেটিং সিস্টেম। এবং মেমরি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আসে নন কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট স্কিমের মধ্যেই কিন্তু আসে এই পেজিং আর সেগমেন্টেশন। এখানে মেমরি ম্যানেজমেন্ট স্কিমের পুরো চার্টটা দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও পারলে। বাট পেজিং সেগমেন্টেশন দুটোই কিন্তু আসে নন কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট স্কিমের আন্ডারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই বেস্ট ফিট অ্যালগোরিদম ইন মেমরি ম্যানেজমেন্ট স্কিম? ওকে, তো এখানে অপশন দেখো, প্রথমেই কিন্তু আমরা অ্যালোকেট দ্য প্রোগ্রাম টু আ স্পেসিফিক ডিস্ক পার্টিশন আর অ্যালোকেট দ্য প্রসেস টু আ স্পেসিফিক ডিস্ক পার্টিশন, এই অপশন দুটোকে কিন্তু আমরা আউট করে দিতে পারি। কারণ মেমরি ম্যানেজমেন্টের আন্ডারে কখনোই ডিস্ক আসে না, ডিস্ক হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমরি কিন্তু মেমরি ম্যানেজমেন্টের আন্ডারে আসে না। মেমরি ম্যানেজমেন্টের আন্ডারে শুধুমাত্র প্রাইমারি মেমরি আসে। তো সেই জন্য আমরা অপশন বি বা অপশন ডি কে আউট করে দিতে পারি। রিমেনিং অপশনগুলোর মধ্যে আনসার হবে অ্যালোকেট দ্য প্রসেস টু আ স্পেসিফিক মেমরি পার্টিশন which is the smallest available partition to be able to allocate the whole process। এই অপশনটা কিন্তু কারেক্ট হবে। অপশন এ কেন কারেক্ট হবে না? কারণ এখানে বলা ছিল allocate the program to a specific মেমরি পার্টিশন। আমরা প্রসেসকে মেমরি অ্যালোকেট করি, প্রোগ্রামকে নয়। প্রোগ্রাম ইন এক্সিকিউশন হচ্ছে প্রসেস, সেই প্রসেসকে কিন্তু আমরা মেমরি অ্যালোকেট করি। তাই জন্য এই কোশ্চেনের আনসার হবে অপশন সি। এখন আমরা বুঝি বেস্ট ফিট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তার জন্য আমরা এই এক্সাম্পলটা নিয়ে নিয়েছি। এখন ধরো আমার কাছে কি এলো, একটা প্রসেস এলো P4, যার সাইজ হয়তো ধরো 19 MB। তাহলে বেস্ট ফিট অ্যালগোরিদম কি করবে, এই 19 MB প্রসেসটাকে কোন লোকেশনে অ্যালোকেট করবে বা কোন হোলটাকে অ্যালোকেট করবে এই P4 প্রসেসটার জন্য। এখানে চারটে হোল আমরা দেখতে পাচ্ছি, ফ্রি হোল 10 MB, 20 MB, 40 MB, 20 MB আর 100 MB। তাহলে প্রথম থেকে সার্চ করা শুরু করবে এবং যে যে হোলগুলো পাবে 10, 40, 20 আর 100, তার মধ্যে ও বেস্ট ফ্রি হোলটাকে সিলেক্ট করবে এই P4 প্রসেসটার জন্য, যেখানে ও কমপ্লিট প্রসেসটাকেই কিন্তু প্লেস করতে পারবে, কমপ্লিট হোল প্রসেসটাকেই কিন্তু প্লেস করতে পারবে এবং সেটা তার মানে স্মলেস্ট বেস্ট পসিবল পার্টিশন হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 MB এর মধ্যে ও কখনোই 19 MB কে অ্যালোকেট করতে পারবে না। 40, 20 আর 100 এর মধ্যে ও 20 কে সিলেক্ট করবে, কারণ এটা হচ্ছে বেস্ট স্মলেস্ট পসিবল পার্টিশন টু অ্যালোকেট দ্য হোল প্রসেস P4। কারণ 19 MB কে ও ইজিলি 20 MB এর মধ্যে অ্যালোকেট করে দিতে পারবে এবং এটাই হচ্ছে স্মলেস্ট অ্যাভেলেবল পার্টিশন টু অ্যালোকেট দ্য হোল প্রসেস। 20 MB টাই কিন্তু বেস্ট, 40 আর 100টা কিন্তু বড় হয়ে যাচ্ছে। ওকে, এটা এইভাবে হচ্ছে বেস্ট ফিট অ্যালগোরিদম কিন্তু কাজ করে। ওকে, কিন্তু এটাই যদি ওয়ার্স্ট ফিট অ্যালগোরিদম হতো তাহলে ওয়ার্স্ট ফিট কিন্তু লার্জেস্ট পসিবল পার্টিশনটাকে অ্যালোকেট করতো। তাহলে সেক্ষেত্রে ওয়ার্স্ট ফিট কি করতো, ওয়ার্স্ট ফিট কিন্তু 100 MB এই ফ্রি লোকেশনটাকে, ফ্রি হোলটাকে কিন্তু অ্যালোকেট করতো P4 প্রসেসটার জন্য। কারণ ওয়ার্স্ট ফিট কিভাবে কাজ করে না, লার্জেস্ট পসিবল পার্টিশনকে অ্যালোকেট করে। আর যদি এটা ফার্স্ট ফিট হতো তাহলেও কি করতো, প্রথম থেকে হয়তো খুঁজতে শুরু করতো। 10 MB তে তো রাখতে পারতো না, কিন্তু ফার্স্ট ও যে পসিবল হোলটা পেত কমপ্লিট প্রসেসটাকে অ্যালোকেট করবার জন্য সেটা হচ্ছে 40 MB, তাই ও কিন্তু 40 MB এর মধ্যে রেখে দিত। তাহলে ফার্স্ট ফিট 40 MB কে অ্যালোকেট করতো, বেস্ট ফিট করলো বলে সে 20 MB কে অ্যালোকেট করলো, আর ওয়ার্স্ট ফিট হলে এই প্রসেসটাই কোথায় অ্যালোকেট হতো না 100 MB ফ্রি ব্লকে কিন্তু অ্যালোকেট হতো। নেক্সট কোশ্চেন, ইন অপারেটিং সিস্টেম ব্যাংকার্স অ্যালগোরিদম ইজ ইউজড ফর ডেডলক অ্যাভয়েডেন্স। খুব কমন কোশ্চেন, ব্যাংকার্স অ্যালগোরিদম হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম। নেক্সট কোশ্চেন বলছে, ইন অপারেটিং সিস্টেম আ স্টেট ইজ কনসিডার্ড অ্যাজ ড্যাশ অনলি ইফ দ্য সিস্টেম ইজ কেপেবল অফ অ্যালোকেটিং রিসোর্স টু ইচ প্রসেস ফলোইং রিসোর্স অ্যালোকেশন মেথড avoiding deadlock situation. The system is capable of allocating resource to each process
উইদাউট এন্টারিং ডেডলক সিচুয়েশন, সেই স্টেটকে বলে সেফ স্টেট। কারণ সেফ স্টেট বলছে ইফ দ্য অপারেটিং সিস্টেম ইজ এবল টু অ্যালোকেট অর স্যাটিসফাই দ্য ম্যাক্সিমাম রিসোর্স রিকোয়ারমেন্ট of all the process in some order, যে কোনো অর্ডারেই ও প্রসেসগুলোর রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে উইদাউট এন্টারিং ইনটু ডেডলক, দেন দ্য সিস্টেম ইজ সেড টু বি ইন সেফ স্টেট। ওকে, এখানে একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝি। সাপোজ ধরো নাম্বার অফ টেপ ড্রাইভস আমার সিস্টেমে আছে 12টা, আর আমার কাছে 3টে প্রসেস আছে P0, P1, P2। P0 ম্যাক্সিমাম নিড 10টা, P1 এর ম্যাক্সিমাম 4টে রিসোর্স দরকার, আর P2 এর ম্যাক্সিমাম 9টা রিসোর্স দরকার। কারেন্টলি P0 কে 5টা রিসোর্স অ্যালোকেট করা আছে, P1 কে 2টো, আর P2 কে কিন্তু 2টো টেপ ড্রাইভ অ্যালোকেট করা আছে। তাহলে P0 এর এখনো কতগুলো নিড বা রিকোয়ারমেন্ট? 10 - 5, এখনো ওর 5টা টেপ ড্রাইভস দরকার। P1 এর 4 - 2, 2টো টেপ ড্রাইভ দরকার এক্সিকিউট হবার জন্য, আর P2 এর হচ্ছে 9 - 2 মানে 7টা টেপ ড্রাইভ কিন্তু ওর এখনো দরকার। এখন আমার কাছে রিমেনিং কতগুলো টেপ ড্রাইভ আছে সেটা আমাকে দেখতে হবে। আমি অলরেডি কতগুলো অ্যালোকেট করে দিয়েছি টেপ ড্রাইভ? না 5 to 2, মানে 9টা টেপ ড্রাইভ কিন্তু আমি অলরেডি অ্যালোকেট করে দিয়েছি। তাহলে রিমেনিং টেপ ড্রাইভ মানে আমার হাতে এখন কতগুলো টেপ ড্রাইভ আছে? 12 - 9 মানে 3টে টেপ ড্রাইভ এখন আমার হাতে আছে। এবার আমাকে দেখতে হবে যে আমি এই 3টে টেপ ড্রাইভকে কি কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারবো? দেখো P0 কে আমি অ্যালোকেট করতে পারবো না, কারণ P0 নিড হচ্ছে 5টা, আমার কাছে 3টে আছে, তাহলে পসিবল নয়। দেন আমি যাব P1 এর কাছে, P1 এর নিড হচ্ছে 2টো, আমার কাছে 3টে আছে, তাহলে আমি কিন্তু ওকে ইজিলি 2টো টেপ ড্রাইভ কিন্তু দিয়ে দিতে পারি। 2টো টেপ ড্রাইভ যদি আমি P1 কে দিয়ে দিই, তাহলে এখন আমার রিমেনিং কতগুলো আমার হাতে থাকবে? না একটা কিন্তু আমার হাতে এখনো টেপ ড্রাইভ থাকলো। এদিকে P1 কি হলো? P1 কিন্তু ওর যে ম্যাক্সিমাম নিড সেটা কিন্তু ওর ফুলফিল হয়ে গেল, তার মানে ও কিন্তু এক্সিকিউট হতে পারবে। ওর কাছে আগে 2টো ছিল, এখনো 2টো পেয়ে গেল, 4টেই ও পেয়ে গেল, তাহলে ও এক্সিকিউট হতে পারবে। এবং আফটার এক্সিকিউশন ও কি করবে? মানে ওর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে ও কি করবে? ওর কাছে যতগুলো টেপ ড্রাইভ ছিল মানে 4টে, সেই 4টেই কিন্তু ও কি করবে? রিলিজ করে দেবে। তাহলে ও যদি 4টে রিলিজ করে দেয়, তাহলে আমার হাতে এখন কতগুলো হয়ে যাবে? আগে একটা ছিল প্লাস P1 আমাকে 4টে দিয়ে দিল, তাহলে আমার হাতে কিন্তু এখন 5টা টেপ ড্রাইভ চলে এলো। এবার আমি দেখবো এই 5টা টেপ ড্রাইভ আমি P0 আর P2 এর মধ্যে কোনো প্রসেসকে কি দিতে পাচ্ছি? তো আমি দেখছি P0 এর 5টা নিড ছিল, তাই তো? তার মানে আমি কিন্তু ইজিলি P0 কে, আমার হাতে যে 5টাই টেপ ড্রাইভ ছিল সেই 5টাই কিন্তু আমি P0 কে দিয়ে দিতে পারি। তাহলে P0 যদি 5টা পেয়ে যায়, তাহলে ওর আগে 5টা অলরেডি ছিল, এখন 5টা পেয়ে গেল, ওর ম্যাক্সিমাম নিড 10টা ফুলফিল হয়ে গেল, ও এক্সিকিউশন স্টার্ট করে দিল, এবং আফটার কমপ্লিশন ও কি করবে? ও কিন্তু 10টাই টেপ ড্রাইভ কিন্তু রিলিজ করে দেবে। তার মানে আমার হাতে বা সিস্টেমের হাতে এখন 10টা টেপ ড্রাইভ চলে এলো। এবারে ও ইজিলি সেই 10টা টেপ ড্রাইভের মধ্যে থেকে কি করতে পারে? 7টা টেপ ড্রাইভ কিন্তু ও P2 কে দিয়ে দিতে পারে। তাহলে 7টা টেপ ড্রাইভ পেয়ে গেলে P2 এরও কিন্তু ম্যাক্সিমাম নিড ফুলফিল হয়ে যাবে এবং ও কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যেতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম ইন সাম অর্ডার, মানে প্রথমে আমি P1 কে দিয়েছিলাম, তারপরে আমি P0 কে দিলাম, তারপরে আমি P2 কে দিলাম, কিন্তু যে কোনো অর্ডারেই হোক না কেন আমি কি করতে পারলাম? 3টে প্রসেসেরই কিন্তু ম্যাক্সিমাম নিডকে ফুলফিল করতে পারলাম উইদাউট এন্টারিং আ ডেডলক সিচুয়েশন। তার মানে আমার স্টেটটা কি আছে? সেফ স্টেট। সেফ স্টেট থাকলে আমার কিন্তু একটা সেফ সিকোয়েন্স থাকবে, মানে যে সিকোয়েন্সে আমি কি করতে পারবো? প্রসেসগুলো নিডকে ফুলফিল করতে পারবো, রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারবো। প্রথমে P1 কে, তারপর P0 কে, তারপর P2 এর রিকোয়ারমেন্টকে ফুলফিল করলাম। তাহলে এটা হচ্ছে সেফ সিকোয়েন্স, তার মানে আমার সিস্টেম সেফ স্টেটে আছে। আর সেফ স্টেট কিন্তু কখনোই ডেডলক সিচুয়েশন ক্রিয়েট করে না, কখনোই কিন্তু ডেডলক সিচুয়েশন তৈরি করে না। ওকে, তো এটাই হচ্ছে আমার সেফ স্টেট, যখন আমি আমার প্রত্যেকটা প্রসেসের রিসোর্সকে অ্যালোকেট করতে পারবো উইদাউট এন্টারিং ইনটু ডেডলক সিচুয়েশন। পরের কোশ্চেন বলছে স্ক্যান, সি স্ক্যান, লুক,
CLOOK আর দ্য টাইপ অফ ড্যাশ স্কেডিউলিং, এগুলো হচ্ছে কিন্তু ডিস্ক স্কেডিউলিং অ্যালগোরিদমের এক্সাম্পল। ওকে, ডিস্ক স্কেডিউলিং অ্যালগোরিদমের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে সেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যালগোরিদম, স্ক্যানকে কিন্তু আমরা এলিভেটর অ্যালগোরিদমও বলে থাকি। স্কেডিউলিং অ্যালগোরিদমের আর একটা নাম হচ্ছে এলিভেটর অ্যালগোরিদম। স্ক্যান, লুক, লুক, এই সবগুলোই হচ্ছে ডিস্ক স্কেডিউলিং অ্যালগোরিদমের আন্ডারে আসে। ওকে, এতক্ষণ আমরা যে কোশ্চেনগুলো করলাম সেগুলো 1 নম্বরের কোশ্চেন ছিল, মানে তার একটাই অপশন কারেক্ট হতে পারতো, কিন্তু এখন আমরা 2 নম্বরের কোশ্চেন দেখব যার কিন্তু মোর দ্যান 1 অপশন কারেক্ট হতে পারে। তো সেদিকটা মাথায় রেখেই কিন্তু পরীক্ষাতে টিক দিতে হবে। প্রথম কোশ্চেন বলছে ইন অপারেটিং সিস্টেম প্রসেস মিনস, একটু আগেই আমি বললাম প্রসেস হচ্ছে প্রোগ্রামিং এক্সিকিউশন। প্রোগ্রাম ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এটার অপশন নয়, কারণ প্রোগ্রামকে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, সেটা প্রোগ্রামার্স চয়েস। ওকে, আচ্ছা, প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস প্লাস ডেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামকে আমরা একবারই লিখে রাখতে পারি, সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস দিয়ে আমরা প্রোগ্রামকে তো একবারই লিখে রাখতে পারি, বাট সেই প্রোগ্রামটাকে আমরা মোর দেন 1 টাইমস কিন্তু এক্সিকিউট করতে পারি। আমরা যতবার ইচ্ছে সেই সেম প্রোগ্রামকে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারি। তার মানে ইনস্ট্যান্স অফ আ কম্পিউটার প্রোগ্রামও কিন্তু প্রসেস, কারণ সেই প্রোগ্রামটা যতবার এক্সিকিউট হবে ততবার সেটা একটা প্রসেস হবে। Which type of operating system fetches data and gives response in terms of actual time? যেখানে টাইম খুব ইম্পর্টেন্ট, সেই ধরনের অপারেটিং সিস্টেমকে আমরা বলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, যার শর্ট ফর্ম হচ্ছে RTOS। ওকে, real time operating system is an operating system that is used in computing system that needs strict completion deadline for all the tasks that need to be performed on it. Real time operating system এ সমস্ত টাস্ককে কিন্তু কমপ্লিট হতে হয় একটা ফিক্সড ডেডলাইনের মধ্যে। ওকে, যেমন ধরো একটা এক্সাম্পল, যেমন এয়ারব্যাগস প্রোভাইডেড বাই দ্য কার মেকার্স। যখনই আমার কারটা কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে তখনই কারের এয়ারব্যাগসটাকে খুলতে হবে। কিছু টাইম পরে খুললে কিন্তু সেই এয়ারব্যাগটা খোলার আর কোনো ইম্পর্টেন্সই থাকে না, কারণ ততক্ষণে যা অ্যাক্সিডেন্ট হবার, যা ক্ষতি হবার হয়ে গেছে। তার মানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কোনো টাস্ককে কিন্তু তার ডেডলাইনের মধ্যেই, তার রিয়েল টাইমে, তার অ্যাকচুয়াল টাইমে পারফর্ম হতে হবে। ওকে, যদিও বা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এবং সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আসে, হার্ড রিয়েল টাইমের ক্ষেত্রে এই টাইমটা কিন্তু প্রচন্ড ভাইটাল, সেখানে কিন্তু টাইমের এদিক ওদিক হওয়া যাবে না। বাট সফট রিয়েল টাইমের ক্ষেত্রে কিছু টাইমের রিল্যাক্সেশন থাকতে পারে। বাট এই ধরনের যে এক্সাম্পলগুলো, এয়ারব্যাগস প্রোভাইডেড বাই কার মেকার্স, এগুলো কিন্তু হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের আন্ডারেই আসে, কারণ এখানে যদি আমার কিছু মুহূর্তেরও এদিক ওদিক হয় তাহলেও কিন্তু যা ঘটার সেটা ঘটে যেতে পারে। এর পরের কোশ্চেন বলছে ইন অপারেটিং সিস্টেম ফর্ক ইজ। আচ্ছা, ফর্ক হচ্ছে একটা সিস্টেম কল। ফর্ক সিস্টেম কলের থ্রু দিয়ে আমরা চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে পারি বা নিউ প্রসেস ক্রিয়েট করতে পারি। তার মানে কোশ্চেন 16 এর আনসার হবে অপশন বি অ্যান্ড অপশন সি। ফর্ক একটা সিস্টেম কল, ফর্ক সিস্টেম কল ইউজ করে আমরা চাইল্ড প্রসেস মানে নিউ প্রসেস কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। পরের কোশ্চেন বলছে ইন অপারেটিং সিস্টেম ফাইল অ্যাট্রিবিউটস আর, ফাইলের অ্যাট্রিবিউট নেম হতে পারে, টাইপ হতে পারে, লোকেশন হতে পারে, বাট প্রসেসর কিন্তু ফাইলের কোনো অ্যাট্রিবিউট নয়। ফাইলের অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে মেনশন করে দিয়েছি, যেমন ফাইলের নাম, কোনো একটা হিউম্যান রিডেবল নাম হতে পারে ফাইলের। আইডেন্টিফায়ার, প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে একটা ইউনিক ট্যাগ নাম্বার থাকে যেটা দিয়ে ফাইলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়ে থাকে। লোকেশন, এটা একটা পয়েন্ট টু দ্য ফাইল লোকেশন অন ডিভাইস, মানে ডিভাইসে ফাইলটা কোন লোকেশনে আছে সেটা আমরা এই অ্যাট্রিবিউটটা থ্রু দিয়ে জানতে পারি। টাইপ, কোন একটা ফাইল ভেরিয়াস টাইপের হতে পারে, ভিডিও ফাইল, অডিও ফাইল, টেক্সট ফাইল। সাইজ, অ্যাট্রিবিউট
this attribute used to display the current file size, ফাইলের সাইজটা কত সেটা ডিসপ্লে করে এই অ্যাট্রিবিউটটা। প্রোটেকশন মানে ফাইলটা রিড এনেবল নাকি রাইট এনেবল, তার উপরে আমরা রিড করতে পারি না রাইট করতে পারি সেটা আমাদের বুঝতে পারি আমরা প্রোটেকশন অ্যাট্রিবিউটের থ্রু দিয়ে। টাইম, ডেট, সিকিউরিটি এগুলো আমাদের প্রোভাইড করে যে ফাইলটা কবে কখন ক্রিয়েট হয়েছে, কখন তার উপর লাস্ট মডিফিকেশন করা হয়েছে, কখন সেটা লাস্ট ইউজ হয়েছে, তার মানে কোনো একটা ফাইলের ক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিবিউট গুলো থাকে। নেক্সট কোশ্চেন, প্রোডিউসার কনজিউমার ইজ আ ড্যাশ প্রবলেম ইন অপারেটিং সিস্টেম। না, প্রোডিউসার কনজিউমার হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, সেম টার্মই ঘুরিয়ে দেওয়া আছে মাল্টি প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। একটাই প্রসেস থাকলে সেখানে সিঙ্ক্রোনাইজেশনের কোনো দরকারই পড়ে না, যখন মাল্টিপল কোঅপারেটিভ প্রসেস থাকে তখন সেই প্রসেসগুলোর ভিতরে সিঙ্ক্রোনাইজেশনের দরকার পড়ে। তো প্রোডিউসার কনজিউমার হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম। ওকে, তো একটু আমরা জেনে নিই প্রোডিউসার কনজিউমার প্রবলেমের বিষয়ে। না, এক্ষেত্রে হচ্ছে প্রোডিউসার অ্যান্ড কনজিউমার দুটো প্রসেসই কিন্তু সেম মেমরি বাফারকে ইউজ করে, সেম মেমরি বাফারকে ইউজ করছে এই দুটো প্রসেস। দুটো প্রসেস, প্রোডিউসার একটা প্রসেস যে কিনা ডেটাকে প্রোডিউস করে এবং প্রোডিউস করে কোথায় রাখে না এই বাফারে রাখে, আর কনজিউমার হচ্ছে এই বাফার থেকে কি করে আইটেমকে বা ডেটাকে কনজিউম করে। তো এখন প্রবলেমটা হচ্ছে যে যদি মনে করো এই বাফার ফুল থাকে, মানে এখানে যেমন দেখো পাঁচটা ডেটা রাখার জায়গা আছে এই বাফারটাতে, তাহলে যদি বাফারটা ফুল থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি প্রোডিউসার ডেটা বা আইটেমকে প্রোডিউস করতে পারবে না। একইভাবে কনজিউমার যদি বাফার এমটি থাকে, যদি বাফারে একটাও ডেটা বা আইটেম না থাকে, তাহলে কনজিউমার কোনো আইটেমকেই কনজিউম করতে পারবে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু বাফারটা সেম, সেই সেম বাফারকেই ইউজ করছে প্রোডিউসার অ্যান্ড কনজিউমার, সেজন্য অ্যাক্সেসিং মেমরি বাফার শুড নট বি অ্যালাউড টু প্রোডিউসার অ্যান্ড কনজিউমার অ্যাট দ্য সেম টাইম। সেম টাইমে কিন্তু প্রোডিউসার কনজিউমার দুজনে একসাথে কিন্তু এই ব্যাপারটাকে অ্যাক্সেস করতে পারবে না। আইদার প্রোডিউসার বাফারটাকে অ্যাক্সেস করতে পারবে অর কনজিউমার বাফারটাকে অ্যাক্সেস করতে পারবে, কারণ দুজনেই যদি একই টাইমে যদি এই বাফারটাকে অ্যাক্সেস করে তাহলে সেখানে কিন্তু সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম হতে পারে। সেম টাইমে এ কি করছে, এ ডেটাকে রাইট করছে, ডেটাকে রিড করছে, সেম টাইমে যদি হয় তাহলে সেক্ষেত্রে তো ডেটা ইনকনসিস্টেন্সি হতে পারে। তো এটাই হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। ওকে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম বা মাল্টি প্রসেস সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমও বলা যেতে পারে। আচ্ছা, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন বা সিঙ্ক্রোনাইজেশন বলতে আমরা এটাই বুঝছি তাহলে যখন মোর দ্যান ওয়ান প্রসেস কি করছে, সেম মেমরি স্পেসকে শেয়ার করছে, তখন অপারেটিং সিস্টেম কিভাবে সেটাকে ম্যানেজ করছে যাতে ডেটা ইনকনসিস্টেন্সি না হয়। তো কিভাবে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন হয় না, অপারেটিং সিস্টেম তার জন্য বিভিন্ন ওয়ে আছে, যেমন সিমাফোর, মিউটেক্স, সিঙ্ক্রোনাইজেশন হার্ডওয়্যার, পিটারসন সলিউশন, এই সলিউশনগুলো থ্রু দিয়েই কিন্তু এই মাল্টি প্রসেস সিঙ্ক্রোনাইজেশন অ্যাচিভ হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই বাইনারি সিমাফোর? আচ্ছা, সিমাফোর হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন টুল বা সিমাফোর ইউজ করে আমরা সিঙ্ক্রোনাইজেশন অ্যাচিভ করতে পারি। সিমাফোর হচ্ছে একটা ভেরিয়েবল যার কিছু ভ্যালু থাকবে। ওকে, এখন যেহেতু বাইনারি সিমাফোর বলা হয়েছে তার মানে এই ভেরিয়েবলটা দুটোই ভ্যালু থাকতে পারে। ইট ক্যান হ্যাভ অনলি টু ভ্যালুজ, 0 আর 1। ওকে, এছাড়া আরেকটা অপশনও এখানে কারেক্ট হবে, অনলি ওয়ান এন্টিটি বা ওয়ান প্রসেস ক্যান অ্যাক্সেস দ্য ক্রিটিক্যাল সেকশন অ্যাট এনি টাইম ইনস্ট্যান্স। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে সেই সেকশনের কোডটাকে একটাই প্রসেস অ্যাট আ টাইম অ্যাক্সেস করতে পারে। তো সেটাকে আমরা অ্যাচিভ করতে পারি কার থ্রু দিয়ে না, আমরা কিন্তু সিমাফোরের থ্রু দিয়ে অ্যাচিভ করতে পারি। ওকে, তো কোশ্চেন নাম্বার 19 এর আনসার হবে অপশন এ আর অপশন সি। এখন যেমন দেখো, প্রোডিউসার কনজিউমার হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, যেখানে প্রোডিউসার কনজিউমার দুজনেই কি করছে, সেম মেমরি বাফারকে ইউজ করছে এবং তারা অ্যাট আ টাইম কিন্তু বাফারকে ইউজ করতে পারবে না। আইদার প্রোডিউসার ইউজ করতে পারবে অর কনজিউমার ইউজ করতে পারবে। তাহলে এই প্রবলেমটাকেও আমরা এই বাইনারি সিমাফোর সিঙ্ক্রোনাইজেশন টুল দিয়ে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। কিভাবে করতে পারি? সাপোজ ধরো কখন
প্রডিউসার বা কনজিউমার যে কোনো, সাপোজ ধরো প্রডিউসার প্রথমে আইটেম প্রডিউস করবে, তো তার জন্য ওকে বাফারকে ইউজ করতে হবে। তাহলে প্রথমে কি ছিল, যদি সিমাফোরের ভ্যালু 1 থাকে, যদি সিমাফোর বাইনারি ভেরিয়েবল তার ভ্যালু যদি 1 থাকে, তাহলেই কি করতে পারবে প্রডিউসার, কি করতে পারবে বাফারটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু বাফারকে অ্যাক্সেস করার আগে ও কি করে দেবে, ও সিমাফোরের ভ্যালুকে 0 করে দেবে। এখন যদি কনজিউমার বাফারকে অ্যাক্সেস করতে চায়, তাহলে ওকে আগে কি করতে হবে, আগে কিন্তু সিমাফোরের ভ্যালু চেক করতে হবে। ও চেক করে দেখবে সিমাফোরের ভ্যালু 0 আছে, তার মানে ও কি করতে পারবে, ও কিন্তু বাফারকে অ্যাক্সেস করতে পারবে না, ও ওয়েটিং স্টেটে থাকবে, ও ওয়েট করবে। এবার প্রডিউসারের বাফারকে ইউজ করা হয়ে গেল, ইউজ করা হয়ে গেলে ও কি করবে, ও সিমাফোরের ভ্যালুকে আবার 1 করে দেবে। এবার কনজিউমার চেক করবে, কনজিউমার দেখছে সিমাফোরের ভ্যালু 1 আছে, তাহলে ও কি করবে, ও কিন্তু ইজিলি বাফারকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অ্যাক্সেস করার আগে ও আবার কি করবে, সিমাফোরের ভ্যালুকে 0 করে দেবে। এখন যদি প্রডিউসার সিমাফোরের ভ্যালু চেক করে, তাহলে ও দেখবে 0, তার মানে ও কিন্তু বাফারকে অ্যাক্সেস করতে পারবে না, ও ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত এই 0টা 1 হয়। এবার যদি কনজিউমারের কাজ হয়ে যায়, কনজিউমার আবার 0কে 1 করে দেবে। প্রডিউসার এবার যদি চেক করে দেখবে 1 আছে, তাহলে ও অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অ্যাক্সেস করার আগে ও সিমাফোরের ভ্যালুকে 0 করে দেবে। এইভাবে সিম্পলি একটা বাইনারি সিমাফোর ইউজ করে দেখো আমরা কিভাবে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করতে পারছি। এই কোশ্চেনগুলোই আমাদের আগের বারের জেকা 2022 এ এসেছিল, আমরা তার সবগুলোই আলোচনা করলাম। পরের ভিডিওতে থাকবে 20 মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস এমসিকিউস তোমাদের জন্য। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে আবার পরের ভিডিওতে।